হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি মজাদার ড্রামা নিয়ে। মূলত এই গল্পে নায়ক থাকে একজন ফেমাস সুপারস্টার, অন্যদিকে নায়িকা থাকে তার এন্টি ফ্যান। তবে কোনো এক কারণে ওদের দুজনকে একই বাসায় থাকতে হয়, আর এর ফলে ওদের মাঝে কি কি হয় তা তো তোমরা গল্পতেই জানতে পারবে। শুরুতেই তিয়ানকে দেখি। ও একজন সং রাইটার হতে চায়, যার জন্য ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপাতত একটি রেস্টুরেন্টে কাজ করছে। ওর দুই বন্ধু জিন আর চুয়ান ছাড়া ওর আপন বলতে কেউ নেই। জিন আর চুয়ান একটি খাবারের ট্রাক চালায়। এর মাঝে জিন ওকে কল করে বলে, তোমার প্রিয় সুপারস্টার জ্যাং মুজির কনসার্ট হতে চলেছে। আমি তোমার ঘরে তোমার জন্য কনসার্টের টিকিট রেখে এসেছি। এতে তিয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জেইকে দেখি। ও খুবই ফেমাস একজন সিঙ্গার। ফেমাস হওয়ার ফলে ওর একদমই প্রাইভেসি নেই। ও যেখানেই থাকে ওর ফ্যান্সরা সেখানেই চলে আসে। তাই কিছুদিন পরপরই ওকে বাসা বদলাতে হয়। আজও ওর বাসার সামনে ফ্যান্সরা ঘিরে ছিল। তাই আজ ও ওয়ার্কারের কাপড় পরে বাসা থেকে বের হয়, যেন কেউ ওকে চিনতে না পারে। আর ওর জায়গায় ওর অ্যাসিস্ট্যান্ট তাই বডিগার্ডদের সাথে আসে। ফ্যান্সরা তো ওকেই ঘিরে ধরে, আর যেই শান্তি মতো গাড়িতে বসে। অ্যাসিস্ট্যান্ট তাই ওকে আজকের কাজের ব্যাপারে বলে, প্রথমে আপনাকে এক ফটোশ্যুটে যেতে হবে, এরপর ফ্যান মিটিংয়ে যেতে হবে, শেষে এক রিয়ালিটি শোতে। আর হ্যাঁ, আপনার জন্য নতুন ঘর দেখা হয়েছে, আজকেই সেখানে শিফট হতে হবে। এরপর ওরা ফটোশ্যুটের জায়গায় পৌঁছায়। তিয়ানো টিকিটের ঠিকানার জায়গায় এসে দেখে ওর আইডলের কনসার্ট হচ্ছে না। এখানে জেইর ফটোশ্যুট চলছিল, আর তিয়ান ভুল করে এর মাঝে চলে আসে। সবাই ভাবে ও হয়তো জেইর কোনো ফ্যান হবে, তাই বডিগার্ডরা ওকে এখান থেকে তাড়িয়ে দেয়। এখানে সাশা নামের এক নায়িকা ছিল, যে জেইকে পছন্দ করে, তবে জেই ওকে একদমই পছন্দ করে না। তিয়ান বাহিরে এসে জানতে পারে ও ভুল দিনে এখানে চলে এসেছে। ও আবার পাখি বা বিভিন্ন পোকার শব্দ রেকর্ড করতে পছন্দ করে। এখানে পাখির শব্দ শুনে ও সেটা রেকর্ড করছিল। জেই ওর ম্যানেজার তেফানের সাথে কথা বলছিল, তুমি কি নায়িকা পাঠিয়েছ? ও আমার সাথেই লেগে থাকে, আমি ওর সাথে ফটোশ্যুট করতে পারবো না। ও এখানে তিয়ানকে দেখে ভাবে তিয়ান হয়তো ওর কথা রেকর্ড করছে, তাই ও তিয়ানের রেকর্ডারটা নিয়ে নেয়। তুমি আমার কথা কেন রেকর্ড করছ? তিয়ান বলে, আমি পাখির শব্দ রেকর্ড করছিলাম। তবে জেই ওর কথায় বিশ্বাস করে না। যতক্ষণ না আমি এটা চেক করছি, আমি তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি না, এসব বলে ও রেকর্ডারটা নিয়ে চলে যায়। তিয়ানের তো রেকর্ডার লাগবে, তাই ও অনলাইনে সার্চ করে জেই এরপর কোথায় যাবে। এরপর ও জেইর ফ্যান মিটিংয়ে পৌঁছায়। ও নিজের চেহারাটা লুকিয়ে লুকিয়ে ওর কাছে এসে বলে, আমার রেকর্ডারটা ফিরিয়ে দাও। জেই অবাক হয়ে ওর দিকে তাকায়, আর বডিগার্ডরা আবারও ওকে বের করে দেয়। ও তো অনেক রেগে যায়। পরের সিনে জেই এক রিয়ালিটি শোতে যায়। ও ড্রাইভারের পোশাক পরে। টাস্ক হচ্ছে ওকে ট্যাক্সিতে লোক বসাতে হবে। 3 জন লোক ওকে চিনতে পারলেই টাস্ক কমপ্লিট। প্রথম জন তো এসেই ওকে চিনে ফেলে। এরপর আরেকজন উঠে, তবে সে তেমন কোনো ধ্যান দিচ্ছিল না। জেই লোকটির সাথে কথা বলে, আপনি কি জেইর গান শুনেন, যে অনেক হ্যান্ডসাম? পেছনের লোকটি আর কেউ না, তিয়ান ছিল। তিয়ান বলে, না, ও একদমই হ্যান্ডসাম না। ওরা একজন যখন আরেকজনের চেহারা দেখে ওরা তো অবাক হয়ে যায়। তিয়ান তো রেগে ওর মুখে পানি ছুঁড়ে মারে। ওরা ঝগড়া করছিল আর জেই গাড়ি চালাচ্ছিল, যার ফলে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে করে ওদেরকে হাসপাতালে যেতে হয়। তেমন কোনো সমস্যা হয়নি, তবে অ্যাক্সিডেন্টের কারণে তিয়ানের রেকর্ডারটা নষ্ট হয়ে গেছে। তিয়ান অনেক রেগে যায়। জেই বলে, চিন্তা করো না, আমি নতুন একটা কিনে দিব। তিয়ান বলে, তুমি জানো এটাতে আমার কত স্মৃতি আছে, তুমি কিভাবে এসব বুঝবে? ও রেগে জেইকে লাথি মেরে চলে যায়।
এরপর তিয়ান ওর রেকর্ডার ঠিক করতে যায়। যেহেতু এটা অনেক পুরনো ছিল, তাই এটা আর ঠিক করা যাবে না। আসলে এই রেকর্ডারে ওর বাবার অনেক স্মৃতি আছে। ওর বাবা অসুখের কারণে মারা গিয়েছে, এজন্য এই রেকর্ডারটা ওর কাছে এতটা মূল্যবান। বাড়ি ফেরার পথে ওর সাথের এক ছেলে বেহুশ হয়ে পড়ে যায়। ও সাহায্যের জন্য ডাকতে থাকে। তখনই সু নামের একজন ডাক্তার এসে ওর চুলের থেকে ক্লিপ নিয়ে লোকটির গলায় মারে। ফলে লোকটি হুঁশে চলে আসে। সু তিয়ানকে ধন্যবাদ বলে। ও যদি ঠিক সময় সাহায্যের জন্য না ডাকত, লোকটি মারা যেত। তিয়ানও ওকে বিদায় দিয়ে বাড়ি চলে আসে। তখনই ওর ঘরের বাহিরে জেই ওর অ্যাসিস্ট্যান্টের সাথে আসে। মানে এখন থেকে ও এই ঘরেই থাকবে। ওর ম্যানেজার তেফান ওকে কল করে বলে, তুমি আজই বাসায় উঠেছ, আমাকে কেন বললে না? জেই বলে, আমারও কিছু প্রাইভেসির দরকার আছে, সব কিছুই বলতে হবে। তেফান বলে, তুমি একজন এন্টারটেইনারদের ব্যক্তিগত কোনো জীবন নেই, সব কিছুই মিডিয়াকে বলতে হয়। তেফান জিজ্ঞেস করে, হাসপাতালের ওই মেয়েটা কে ছিল? জেই বলে, আমি নিজেও ওকে চিনি না। উপরে তিয়ান ওয়াশরুমের কল ছেড়ে ওর কাপড় আনতে যায়। এর মাঝে এখানে জেই আসে। ও ভাবে, ঘরে তো আর কেউ নেই, কলটা কে ছাড়ল? তাই ও কল বন্ধ করে নিচে চলে যায়। একটু পর তিয়ান এসে ভাবে, কলটা কে বন্ধ করলো? আমি কি কল ছেড়েছিলাম? যাই হোক, গোসল শেষে তিয়ান খাবার খাচ্ছিল আর গান গাচ্ছিল। যেই লাফ মেরে বিছানায় বসে পড়ে। ও ভাবে ওর ঘরে কেউ হয়তো ঢুকে পড়েছে। ও অনেক ভয় পেয়ে যায়। ও রুম থেকে বের হয়ে আশেপাশে দেখতে থাকে। পেছন থেকে তিয়ান ওকে দেখে ভাবে ও হয়তো চোর, আর ওকে মারতে শুরু করে। যখনই একজন আরেকজনকে দেখে, ওরা বলে, আরে তুমি? যেই বলে, তুমি কি আমার ক্রেজি ফ্যান? আমার অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি এখানেও চলে এসেছ? তুমি কবে থেকে এসব করছো? হ্যাঁ, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, এর মানে এই না তুমি পাগলের মতো আমার পিছু পড়ে থাকবে। তিয়ান বলে, হাহ, আমি আর তোমার ফ্যান? আমি তো তোমাকে একদমই পছন্দ করি না। যেই বলে, তাহলে আমার ঘর থেকে বের হও। তিয়ান বলে, এটা আমার ঘর। ও প্রমাণও দেখায়। ও জেইকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। জেই ওকে ডাকতে থাকে দরজা খোলার জন্য, তবে তিয়ান আর দরজা খুলে না। এর মাঝে বাহিরে বৃষ্টিও শুরু হয়। সকালবেলা তিয়ান ঘুম থেকে উঠে দেখে জেই কুকুরের ঘরেই ঘুমাচ্ছে। বৃষ্টিতে ভেজার ফলে ওর জ্বর চলে এসেছে। তাই ও কোনোভাবে ওকে টেনে টুনে ঘরে নিয়ে আসে আর ওকে স্যুপও বানিয়ে দেয়। দেন বলে, এবার তো হুঁশে এসেছ, এবার আমার ঘর থেকে চলে যাও। একটু পর তেফান জেইর সাথে দেখা করতে আসে। ও বলে, তুমি এই মেয়ের সাথে কি করছ? তুমি কি ওকে ডেট করছ? জেই বলে, এমন কিছুই না। তিয়ান বলে, এটা আমার ঘর। তেফান ওকে বাহিরে এনে কিছু কাগজ দেখায়। এই ঘরটা জেই কিনেছে। তিয়ান বলে, আমি তো আমার ঘর বিক্রি করিনি। তেফান বলে, মিস জিন এই ঘরটা জেইর কাছে বিক্রি করেছে। এটা দেখে তিয়ান অবাক। এরপর ও জিনের সাথে দেখা করতে যায়। ও অনেক রেগেছিল। তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিনের ভাই জুয়াতে অনেক টাকা লাগিয়ে হেরে গেছে আর জিনকেই ফাঁসিয়ে দিয়েছে, যার ফলে পাওনাদাররা জিনকেই থ্রেট করতে থাকে। এজন্য জিন একদিন তিয়ানকে অনেক ড্রিঙ্ক করিয়ে ওর ঘরটা নিজের নামে করে নিয়েছে। এরপর তেফানের কাছে ঘরটা বিক্রি করে দিয়েছে পাওনাদারদের টাকা পরিশোধ করার জন্য। বর্তমানে জিন ওর কাছে মাফ চায়। ও বলে, তোমার জন্য আমার বাবার ঘরটা এখন অন্য কারো হয়ে গেছে। এরপর ও জেইর কাছে এসে অনুরোধ করে, দয়া করে তুমি এই ঘরটা নতুন করে সাজিও না। আমি প্রতি মাসে মাসে তোমাকে টাকা দিয়ে তোমার সম্পূর্ণ টাকা পরিশোধ করব। জেই ওর কথা শুনে না আর ওকে ঘর থেকে বের করে দেয়। জেই যখন কাজে যায়, তিয়ান কি করে, সিক্রেট চাবি নিয়ে ঘরে ঢুকে পড়ে। ও ঘরে এসে খুবই খুশি ছিল। অনেক খাবার দাবার খেয়ে ও সোফাতেই ঘুমিয়ে পড়ে।
রাতের বেলা যেই বাড়ি এসে ওকে দেখে অবাক হয়। যেই বলে, আমার ঘর থেকে বের হও। তিয়ান বলে, আমি তো যাব না। আর ওকে ওই ছবিটা দেখায় যখন ও কুকুরের ঘরে ঘুমাচ্ছিল। তিয়ান বলে, আমি যদি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা পোস্ট করি তাহলে কেমন হবে? ছবিটা ডিলিট করার জন্য যেই ওর থেকে ফোন নেয়ার চেষ্টা করে। এ সময় ও তিয়ানের উপর ছিল। আর ঠিক এই মুহূর্তে বাহির থেকে কেউ ওদের ছবি তুলে ফেলে। পরদিন তেফান ওকে বলে, কিছুদিন পরই তোমার ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট শুরু হবে। এর জন্য আগামীকাল রাতে এক পার্টি রাখা হয়েছে, সেখানে তোমাকে আসতে হবে। অন্যদিকে দেখি তিয়ান রেস্টুরেন্টে কাজ করছিল। এ সময় আশেপাশের সবাই খুবই আজবভাবে ওকে দেখছিল। আসলে গত রাতে ওর আর জেইর ছবিটা ভাইরাল হয়ে গেছে, যেটা নিয়ে লোকজন অনেক আজব আজব কমেন্ট করছিল। এদিকে জেই এখনও এই খবরটা জানেনি। তিয়ান এসে ওর হেডফোন খুলে বলে, দেখো তোমার জন্য এসব কি হচ্ছে। এর মাঝে ওরা তেফানের আসার শব্দ শুনতে পায়। যেই জলদি ওকে ড্রয়ারে লুকিয়ে দেয়। তেফান বলে, এসব কি? এবার দেখো তোমার ফ্যান্সরা কি করে। যেই বলে, আমার ফ্যান্সরা আমার গানের জন্য আমাকে পছন্দ করে, এসবের জন্য ওদের কিছুই আসবে যাবে না। তেফান বলে, তোমার কোনো ধারণাই নেই, এক রিউমারের কারণে একজন আইডলের ক্যারিয়ারও বরবাদ হতে পারে। এখন একটাই উপায় আছে, কোম্পানি ডিক্লার করবে তুমি আর সাশা ডেট করছো, যার ফলে এই খবরটা ধামাচাপা পড়ে যাবে। এর মাঝে তিয়ান ড্রয়ার থেকে বের হয়ে পড়ে। যেই বলে, তুমি কি আরেকটু সময় এখানে থাকতে পারলে না? তেফান এসব দেখে বিরক্ত হয়ে চলে যায়। ওদিকে জেইর বাবাকে দেখানো হয়, উনি একজন ডাক্তার। জেইর নামে এসব রিউমার শুনে উনি একটু চিন্তায় ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উনি জেইকে ডাক্তার বানাতে চেয়েছিল, তবে জেই ওনার কথা না শুনে সিঙ্গার হয়েছে। উনি টেবিলের উপর জেইর সেলিব্রেশন পার্টির ইনভিটেশন কার্ড দেখতে পায়। উনি ডাক্তার শুকে ওনার সাথে সেই পার্টিতে যেতে বলে। আসলে শু ওনার খুবই প্রিয় একজন ছাত্র। এখানে তিয়ান দেখে জেইর সেলিব্রেশন পার্টিতে ওর প্রিয় মিউজিক আর্টিস্টও আসবে। ও জেইকে অনুরোধ করে ওকে একটি ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য, তবে জেই রাজি হয় না। পরের সিনে দেখি তিয়ান ওই পার্টিতে যাওয়ার চেষ্টা করে, তবে বডিগার্ডরা ওকে ভেতরে ঢুকতে দেয় না। এজন্য ও অন্য সাইড দিয়ে টপকে টপকে ঢুকার চেষ্টা করছিল। শু ওকে দেখে ফেলে, তুমি এখানে কি করছ? তিয়ান বলে, আসলে আমার কানের দুল খুঁজছিলাম। শু বলে, দুল তো তোমার কানেই। তিয়ান বলে, ও আমি ভুলে গিয়েছিলাম। শু বুঝতে পারে ও ভেতরে আসতে চাচ্ছে, তাই শু তিয়ানকে নিজের সাথে ভেতরে নিয়ে আসে। তিয়ান তো ওর প্রিয় মিউজিক আর্টিস্ট থেকে অটোগ্রাফ নিতে পেরে খুবই খুশি হয়। যেই ওর বাবা মায়ের সাথে কথা বলছিল, এর মাঝে ও তিয়ানকে দেখতে পায়। তুমি এখানে কি করছো? তিয়ান বলে, আমি আমার বন্ধুর সাথে এখানে এসেছি। এরপর মিডিয়ার সামনে জেই আর সাশার রিলেশনের ব্যাপারে অ্যানাউন্স করার সময় আসে, যেটাতে জেই একদমই রাজি ছিল না। রিপোর্টাররা ওর কাজ ছেড়ে ওর ব্যক্তিগত জীবন নিয়েই প্রশ্ন করছিল। এসব শুনে জেই খুবই বিরক্ত হয়। ওর মনে পড়ে এজেন্সি থেকে সব সময় ওকে বলা হয় এন্টারটেইনারদের কোনো ব্যক্তিগত জীবন হয় না। ওর বাবার কথা মনে পড়ে, তুমি ডাক্তার হতে পারলে না, তাহলে তো আরও ভালো কাজ করতে পারতে। ও ভাবতে থাকে এখন আবার এই সাশার সাথেও ওকে নকল রিলেশন চালাতে হবে। ও এসব কিছু আর সহ্য করতে পারছিল না। ও তিয়ানের কাছে গিয়ে ওকে নিজের সাথে নিয়ে আসে আর সবার সামনে বলে, ও হলো তিয়ান, যে আমার ফিয়ন্সে। কিছুদিন পরই আমরা বিয়ে করতে চলেছি। এটা বলে ও সবার সামনে তিয়ানকে কিস করে, যেটা দেখে সবাই অবাক। পরদিন তিয়ান ওকে বলে, তুমি কিভাবে সবার সামনে এই মিথ্যেটা বললে? যেই বলে, তাহলে চলো আমরা সত্যি সত্যি বিয়ে করে নেই। তিয়ান বলে, পাগল হয়েছো তুমি? ও রাজিই হয় না। যেই বলে, তুমি কি তোমার ঘরটা ফিরে পেতে চাও না?
চলো আমরা চুক্তিতে বিয়ে করি, 1 বছর পর আমরা ডিভোর্স নিয়ে নিব। এরপর তুমি তোমার ঘর পেয়ে যাবে আর আমিও কোনো রিউমারে ফাঁসব না। তিয়ান বলে, তুমি আগে থেকেই এসব প্ল্যান করে রেখেছিলে? যেই বলে, ভেবে দেখো তুমি তোমার ঘর ফিরে পেতে চাও কি না। অন্যদিকে জেইর এই অ্যানাউন্সমেন্টের কারণে ওদের কোম্পানিতে অনেক সমস্যা হচ্ছিল। স্টেফান সেগুলো সামলানোর চেষ্টা করছিল। জেই ওর কাছে এসে বলে, আমি বিয়ে করলে লোকজনের আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না, তাই বিয়ে করাটাই ঠিক হবে। স্টেফান অনেক ভেবেচিন্তে তিয়ানের সাথে দেখা করে। ও তিয়ানকে বলে, তুমি জেইকে বিয়ে করে নাও, তোমরা 1 বছরের জন্য বিয়ে করবে, কিন্তু পরে এটা বলতে পারবে না তুমি জেইকে ভালোবেসে ফেলেছ। তিয়ান বলে, কখনোই না, আমি ওকে একদমই পছন্দ করি না। ও নিজের ঘরটা ফিরে পাওয়ার জন্য জেইকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন কিছু শর্ত রাখে। বিয়ের 1 বছর পর ঘর এমনিতেই তিয়ানের হয়ে যাবে। সবার সামনে ওদের লাভি ডাবি কাপল হয়ে থাকতে হবে। আর হ্যাঁ, ওরা কাউকেই বলতে পারবে না ওরা চুক্তিতে বিয়ে করেছে। এরপর ওরা অফিসিয়ালি মিডিয়ার সামনে বলে দেয় ওরা কবে বিয়ে করতে চলেছে। স্টেফানের মনটা খারাপ ছিল, কারণ ও জেইকে পছন্দ করে। পরের সিনে জেইর দাদিমা তিয়ানকে দেখা করতে ডাকে। বাবা জেইকে বলে, তুমি আমাদের একটা বারো ব্যাপারটা জানানোর দরকার মনে করলে না? 1-2 কথায় বাবা আর ছেলের মাঝে ঝগড়া লেগে যায়, তাই ও রেগে চলে আসে। তিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে, তোমার উচিত বাবার সাথে ঠিকমতো কথা বলা। জেই রেগে ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। একটু পর ওর তিয়ানের জন্য চিন্তা হচ্ছিল। ও কল করে দেখে তিয়ানের ব্যাগ এখানেই রয়ে গেছে। ও তিয়ানকে আনার জন্য আবারও সেই জায়গায় যায়, তবে এতক্ষণে তিয়ান এখান থেকে চলে গেছে। ওদিকে সু তিয়ানকে রাস্তায় দেখে ওকে নিজের সাথে নিয়ে যায়। ওরা দুজন বেশ গল্প করে। রাতের বেলা তিয়ান জিনের সাথে অনেক ড্রিঙ্ক করে ফেলে। পরদিন ওদের বিয়ে ছিল। অনেক সময় পার হওয়ার পরও তিয়ান আসছিল না। ওরা বিয়েটা ক্যান্সেল করতেই যাচ্ছিল, তখনই জিন তিয়ানকে নিয়ে চলে আসে। জেই একটু স্বস্তি অনুভব করে। এরপর ওদের দুজনের বিয়েটা হয়ে যায়। সবাই ওদেরকে কিস করতে বলে। জেই ওর কাছে এসে বলে, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। আর সবাই ভাবে ওরা কিস করছে। দেন ওরা দুজন সবার সামনে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে। তিয়ানের বিয়ের খুশিতে ওর বন্ধু চুয়ান সবাইকে ফ্রিতে ড্রিঙ্ক দিচ্ছিল। চুয়ান স্টেফানকেও ড্রিঙ্ক দেয়। স্টেফানের মনটা তো এমনিতেই খারাপ ছিল। ও রেগে ট্রাকের লাথি মারে। চুয়ান বলে, তোমার জন্য আমার ট্রাকের কিছু হলে তোমাকে ভর্তুকি দিতে হবে। স্টেফান ওর ট্রাকে আরও একটা লাথি মেরে ওকে কিছু টাকা দিয়ে চলে যায়। চুয়ান অবাক হয়। পরের সিনে দেখি তিয়ান একটি বেলুন দেখে বলে, বাহ কত সুন্দর। জেই ওর দিকে তাকিয়ে বলে, তবে তোমার থেকে বেশি সুন্দর না, আর ওকে কিস করার জন্য কাছে আসতে থাকে। ওয়েট, এটা আসল না, ওরা দুজন একটা অ্যাড শ্যুট করছিল। ওদিকে চুয়ান স্টেফানের টাকা ফেরত দিতে যায়, তবে স্টেফান সেটা রাখে না আর ওকে তাড়িয়ে দেয়। এখানে ওরা দুজন আজ রাতে একটি হোটেলে ছিল। এক বিছানা নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। কেউই এখান থেকে সরবে না। জেইর মাথায় আইডিয়া আসে। ও কি করে, ওর প্যান্টটি খুলে ফেলে। এটা দেখে তিয়ান ভয়ে দৌড় মেরে চলে যায়, আর জেই আরাম করে পুরো বিছানায় একাই ঘুমিয়ে পড়ে। যাই হোক, এরপর ওদের দুজনকে একসাথে আরও কিছু অ্যাড শ্যুট করতে হয়। জেই ঘোড়া থেকে পড়ে যাচ্ছিল। তিয়ান ঘোড়াটিকে সামলে নেয়। জেই এতে অনেক খুশি হয়, তবে তিয়ান ওর দিকে তাকাতেই ও অন্যদিকে ঘুরে যায়। ওদিকে স্টেফান অফিসে এসে দেখে কেউ ওর জন্য নাস্তা পাঠিয়েছে। আসলে চুয়ানি ওর জন্য খাবার পাঠিয়েছে। একটি নোটে লেখা ছিল, আপনি টাকা ফেরত নেননি, তাই এখন থেকে প্রতিদিন আমি আপনার জন্য নাস্তা পাঠাবো। রাতের বেলা জেই আর তিয়ান একসাথে গল্প করছিল। জেই জিজ্ঞেস করে, আচ্ছা তোমার জন্য ওই ঘরটা এত গুরুত্বপূর্ণ কেন? তিয়ান বলে, কারণ
ঘরটা আমার বাবার, সেখানে আমার বাবার আর আমার অনেক স্মৃতি আছে। জেই শুধু ওকেই দেখছিল। পরদিন তিয়ান পিয়ানো বাজানোর চেষ্টা করছিল। জেই বলে, চলো আমি তোমাকে শিখিয়ে দেই। দেন দুজন একসাথে ভালো কিছু সময় কাটায়। পরদিন তিয়ান একটি সিডি কেনার জন্য এক রেকর্ডার শপে আসে, যেখানে ও প্রায় সময়ই এসে থাকে। ও যে সিডিটা কিনতে চাচ্ছিল সেটা আগেই শু কিনে ফেলেছে, তবে শু ওকে এটা গিফট করে দেয়। দেন দুজন একসাথে খাবার খেতে যায়। জেইও এক কাজে এখানে এসেছিল। ওদেরকে একসাথে দেখে ও খুবই জেলাস হয়ে যায় আর ওদের কাছেই চলে আসে। শুয়ের সামনে ও তিয়ানের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল। তিয়ান তো অবাক। জেই ওকে মিথ্যে বলে, দাদির শরীরটা খারাপ, আমাদের এক্ষুনি যেতে হবে। আরও তিয়ানকে নিয়ে চলে যায়। গাড়িতে এসে ও বলে, চলো আমরা লাঞ্চে যাই। তিয়ান বলে, দাদির না শরীর খারাপ। জেই বলে, এখন ভালো হয়ে গেছে, চলো আমরা খাবার খেতে যাই। তবে তিয়ানের জোড়াজড়িতে ওকে দাদির কাছে নিয়ে আসতেই হয়। ও জানতে পারে দাদির তো কিছুই হয়নি। জেই বলে, আমি মজা করছিলাম। ওদিকে তেফান চুয়ানের কাছে গিয়ে বলে, আমার জন্য আর খাবার পাঠাবে না। চুয়ান বলে, যতদিন না পর্যন্ত তোমার টাকা পরিশোধ হচ্ছে আমি তোমার জন্য খাবার পাঠাবই। তাই তেফানও কিছু না বলে চলে যায়। পরের সিনে দেখি শু তিয়ানকে একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক পাখির শব্দ আসে। তিয়ান বলে, তুমি এই জায়গা কিভাবে চেনো? শু বলে, ছোটবেলায় আমার এক বান্ধবীর সাথে আমি এখানে আসতাম। ও তোমার মতোই মিষ্টি ছিল। তুমি বলেছ তুমি প্রকৃতির শব্দ রেকর্ড করো, তাই তোমাকে এখানে নিয়ে আসলাম। বাড়ি আসার পর জেই ওকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ও কিছুই বলছিল না, তাই জেই ওকে জ্বালাতে থাকে। পরদিন এক মিউজিক প্রডিউসার তিয়ানকে ডাকে। ওর গান ওনার খুবই পছন্দ হয়, তাই প্রডিউসার ওকে সিলেক্ট করে ফেলে। এতে ও অনেক খুশি। জেই তিয়ানের বান্ধবী জিনের থেকে জানতে পারে আজ তিয়ানের জন্মদিন, তাই ও তিয়ানকে স্কেটিং করাতে নিয়ে যায়। ওরা একসাথে খুবই মজা করে। জেই ওকে জন্মদিনের উইশ করে আর একটি ক্যামেরাও উপহার দেয়। তিয়ান এতে অনেক খুশি হয়। এখানে তেফানের মনটা খারাপ ছিল, কারণ জেই তিয়ানকে নিয়ে ডেটে গিয়েছে। ও ট্যাক্সি ডাকে, যেটার ড্রাইভার আর কেউ না চুয়ান ছিল, কারণ রাতের বেলা ও এই কাজই করে। তেফান ওকে দেখে অবাক হয়। চুয়ান ওর সিট বেল্ট বাঁধতে যাচ্ছিল। তেফান ভয়ে চিল্লিয়ে উঠে, কি করছো তুমি? ও বলে, তোমার সিট বেল্ট বেঁধে দিচ্ছিলাম। এটা শুনে ও লজ্জা পেয়ে যায়। পরদিনও চুয়ান ওর জন্য খাবার পাঠায়, তবে আজ ও সেই খাবারটা ফেলে দেয় না। ও চুয়ানের দেয়া খাবারটা মজায় মজায় খায়। ওদিকে দাদির শরীর কিছুটা খারাপ হয়, তাই ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিয়ান ওনার খেয়াল রাখে। হাসপাতালে এক ডাক্তার আর রোগীর মাঝে ঝগড়া লাগে। শু ওদের থামাতে যায়, ফলে ওর হাতেই আঘাত পেয়ে যায়। নার্স ওর হাতে ব্যান্ডেজ করছিল, ওর যেন ব্যথা না লাগে, তাই তিয়ান ওকে গান শুনতে দেয়। শু অবাক হয়ে ওর দিকে তাকায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় কিছু ছেলে শুকে বুলি করছিল। তখনই একটি মেয়ে এসে ওকে বাঁচিয়ে নিয়েছিল আর ওর কানে হেডফোন দিয়ে বলেছিল, তোমার আর কষ্ট হবে না। এসব মনে করে শু বলে, তুমিই সেই তিয়ান? আসলে ওরা দুজন ছোটবেলায় বন্ধু ছিল। একটা সময় জেই ওর পরিবারের সাথে অন্য দেশে চলে গিয়েছিল। তিয়ান খুবই ছোট ছিল, তাই ওকে ভুলে গিয়েছে। যাই হোক, জেই ওদেরকে এভাবে দেখে রেগে যায়। তুমি ওর হাত ধরে রেখেছ কেন? শুনে রাখো, ও আমার ওয়াইফ হয়। এসব বলে ও তিয়ানকে নিয়ে চলে যায়। শুয়ের মনটা খারাপ হয়ে যায়। পরদিন জেই তিয়ানকে সাইকেল চালানো শেখাচ্ছিল। এ সময় এখানে তেফান আসে। ও জেইকে বলে, তিয়ানের সাথে থাকতে থাকতে তুমি আবার ওকে পছন্দ করতে শুরু করনি তো? জেই বলে, আরে না, ও তো বাচ্চা একটা মেয়ে। দূর থেকে এসব কিছু তিয়ানও শুনছিল। তেফান ওকে দেখানোর জন্য ইচ্ছে করে জেইকে জড়িয়ে ধরে আর এমন ভান ধরে যেন ওকে কিস করছে।
এসব দেখে তিয়ান খুবই জেলাস হয় আর রেগে চলে যায়। ও তো ঠিক মতো সাইকেল চালাতে পারে না। হঠাৎ করে ও একটি পাথরের উপর পড়ে যায়, যার ফলে ও খুবই বাজেভাবে মাথায় ব্যথা পেয়ে যায়। ওর শব্দ শুনে জেই দৌড়ে ওর কাছে আসে আর জলদি ওকে নিয়ে হাসপাতালে যায়। তিয়ানের অবস্থা খুবই খারাপ ছিল, যার ফলে ইমার্জেন্সি ওর সার্জারি করতে হয়। এভাবেই একদিন পার হয়ে যায়। আজ তিয়ান হুঁশে আসে, তবে জেইর সাথে দেখা হওয়ার সময় থেকে ও সব কিছুই ভুলে গেছে। ও জিন আর চুয়ানকে চিনতে পারে ঠিকই, কিন্তু জেই আর সু কাউকেই চিনতে পারে না। জেই ওকে বলে, তুমি সত্যি আমার কথা ভুলে গেছ? তিয়ান বলে, কে তুমি? জেই বলে, আমি তোমার ভাই হই, ঠিক আছে? ও বলে, সত্যি? জেই বলে, হ্যাঁ, আমি তোমার ভাই। জেইর দাদি আর মা ওদের বিয়ের ভিডিও নিয়ে আসে, যেন ওর স্মৃতি ফিরে আসে। এসব দেখে তিয়ান বলে, জেই আমার ভাই না? দাদি আর মা তো অবাক। পরের সিনে জেই ওকে বাহিরে নিয়ে যায়। তিয়ান ওকে হানি বলে ডাকে। জেই বলে, কি? তিয়ান বলে, আমি শুনেছি তুমি আমার হাজব্যান্ড হও। হয়তো আমার কিছুই মনে নেই, তবে এখন থেকে আমি তোমার ভালো ওয়াইফ হওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। জেই বলে, হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো? তিয়ান বলে, হ্যাঁ, আমি খুব জলদি সব কিছু মনে করার চেষ্টা করব। জেই ওদের আগের ঘটনাগুলো মনে করে, যখন ও তিয়ানকে খুবই জ্বালাতো। ও বলে, না না, দরকার নেই, তুমি এখনই ঠিক আছো। এরপর তিয়ান ওর হাত ধরে হাঁটতে থাকে, যেটাতে ও খুশি হয়। এসব দেখে সুয়ের মনটা খারাপ হয়, কারণ ও তিয়ানকে পছন্দ করে। ওদিকে তেফান মন খারাপ করে বসেছিল। চুয়ান ওর কাছে এসে বলে, তুমি জেইকে পছন্দ করো, তাই না? তেফান বলে, এতে তোমার কি? চুয়ান ওকে এখান থেকে একটি কাগজ নিতে বলে। তেফান একটি কাগজ তুলে চলে যায়, যেটাতে লেখা ছিল, তোমার উচিত খুশি থাকা আর নিজের খেয়াল রাখা। এটা দেখে তেফান খুশি হয়। চুয়ান তেফানের কথাই ভাবছিল। আমরা বুঝতে পারি ও তেফানকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন তিয়ান হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায়। ওরা বাড়ি ফিরে আসে। জেই জলদি ওদের রুম থেকে কন্ট্রাক্ট পেপার সরাতে যায়, যেন তিয়ান জানতে না পারে ওরা চুক্তিতে বিয়ে করেছে। রাতের বেলা তিয়ান ওর রুমে আসে। জেই বলে, তুমি এখানে কি করছো? ও বলে, কেন, আমরা কি আলাদা আলাদা রুমে ঘুমাই? জেই বলে, না না। আর কিছুটা ঘাবড়ে ঘাবড়ে ও বিছানায় বসে। তিয়ান ওর কাছে আসে। জেই ঘাবড়ে যায়, কি করছো তুমি? তিয়ান বলে, আমি তো এসির রিমোট নিচ্ছিলাম। জেই বলে, ও। ওর পায়ে ব্যথা ছিল, তাই তিয়ান ওর পায়ে ওষুধ লাগিয়ে দেয়। জেই অনেক খুশি হয়। ও খুবই নার্ভাস হচ্ছিল, তাই ও জলদি রুম থেকে বের হয়ে যায়। পরদিন তেফান ওদের ঘরে আসে আর ইচ্ছে করে ওদের বিয়ের কন্ট্রাক্ট পেপারটা রেখে যায়। তিয়ান এটা পড়ে বুঝে ফেলে ও আর জেই চুক্তিতে বিয়ে করেছে। ওদিকে তেফান আজ নিজে থেকে চুয়ানের সাথে দেখা করতে আসে। চুয়ান আবারও ওকে একটি কাগজ বাছাই করতে বলে। তেফান দেখে সবগুলো কাগজেই এটা লেখা, তোমার উচিত খুশি থাকা আর নিজের খেয়াল রাখা। বেচারা তো ধরা পড়ে গেল। তেফান বলে, তুমি আমায় বোকা বানাতে পারবে না, আর হেসে চলে যায়। যেই কাজ শেষে বাড়ি এসে দেখে তিয়ানের মনটা খারাপ। ও বলে, তোমার শরীর কি খারাপ লাগছে? তাহলে আজ আমি খাবার বানাবো। তিয়ান বলে, তেফান এগুলো নিয়ে এসেছে। আমি কত খারাপ, আমি এই ঘরের জন্য তোমাকে জোর করে বিয়ে করেছি, তোমাকে দিয়ে চুক্তিতে সাইনও করিয়েছি। ওর কথা শুনে জেই হাসে আর বলে, এমন কিছুই না। পরের সিনে জেই ওকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। জেই বলে, আমি ফটোশ্যুটের জন্য এখানে এসেছিলাম। তুমি তো প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে গেছো আর পাগলের মতো আমার পিছুই পড়ে গেছো। আমি তো অনেক হ্যান্ডসাম এজন্য। তিয়ান এক নজরে জায়গাটা দেখতে থাকে। হঠাৎ ওর সব কিছু মনে পড়ে যায়।
ও জেইর থেকে হাত ছাড়িয়ে চলে যায়। বাড়ি এসে আবারও ওদের ঝগড়া শুরু হয়। তিয়ান বলে, তুমি আমাকে কেন এসব বলনি? আমার ফয়দা তুলতে চাচ্ছিলে? তোমার তো খুবই মজা লাগছিল, তাই না? জেই বলে, আমি তো তোমার উপর দয়া করছিলাম। ওদের দুজনের সেই ঝগড়া লাগছিল। এর মাঝে অ্যাসিস্ট্যান্ট তাই ওদের বিয়ের ছবি নিয়ে আসে। কোথায় লাগাবো এটা? তিয়ান বলে, ওর রুমে লাগাও। জেই বলে, না, ওর রুমে লাগাও। তাই বলে, ঠিক আছে, আমি এটা বাথরুমেই লাগিয়ে দিচ্ছি। সু যখন জানতে পারে তিয়ানের স্মৃতি ফিরে এসেছে, সু খুশি হয়। ওদিকে জিন তিয়ানের সাথে দেখা করতে আসে। এ সময় ও এখানে তিয়ান আর জেইর বিয়ের কন্ট্রাক্ট পেপারটা দেখে ফেলে। ও তো পুরো ঘটনা বুঝে ফেলে। জেই এটা দেখে অবাক। ও জলদি তিয়ানকে কল করে। তিয়ানও জলদি এখানে চলে আসে। ওরা জিনকে অনুরোধ করে যেন এ ব্যাপারটা কাউকে না জানায়। তিয়ান ওর পার্স শুয়ের কাছেই ফেলে এসেছিল। ও সেটা দিতে আসে আর ওদের সব কথা শুনে ফেলে যে জেই আর তিয়ান চুক্তিতে বিয়ে করেছে। যাই হোক, ওরা প্ল্যান করে আজ ওরা একসাথে মুভি দেখতে যাবে। এরপর জেই তেফানের সাথে দেখা করতে আসে। তেফান বলে, আজ রাতে খুবই ফেমাস ডাইরেক্টর গুয়ানের সাথে তোমাকে মিটিংয়ে যেতে হবে। উনি তোমাকে ওনার মুভির জন্য হিরো বানাতে চাচ্ছে। জেই এতে নিষেধ করে দেয়, আমার কোনো ইচ্ছে নেই। তেফান বলে, তোমার ক্যারিয়ারের জন্য এটা ভালো একটি সুযোগ। ওর অনেক বলাতে জেই রাজি হয়ে যায়। কিন্তু আজ তো ও তিয়ানের সাথে মুভি দেখতে যাবে, তাই ও বলে, মিটিংয়ে আসতে আমার একটু দেরি হবে। এটা বলে ও চলে যায়। তেফান এতে অনেক রেগে যায়। ওদিকে জেই থিয়েটারে পৌঁছায়। এরপর দুজন একসাথে মুভি দেখতে থাকে। ওরা এখানে একসাথে খুবই মজা করছিল। ওদিকে তেফান খুবই রেগেছিল। ও ডাইরেক্টর গুয়ানের সাথে মিটিংয়ে যায়। ও কোনোভাবে মিটিংটা সামলাচ্ছিল। এখানে তিয়ান আর জেই বাড়ি চলে আসে। জেই তিয়ানের জন্য খুব সুন্দর করে গান গায়। আজ তিয়ান ওর প্রশংসা করে, আসলেই তুমি অনেক ভালো গান গাও। ওদিকে তেফান জেইর মামলাটা সামলানোর জন্য ফ্যাং নামের এক নায়কের সাথে ডাইরেক্টরের দেখা করিয়ে দেয়। পরদিন জেই অফিসে এসে কালকের জন্য ওর কাছে মাফ চায়। তেফান তো ওর উপর অনেক রেগেছিল, তাই ওকে কথা শুনিয়ে চলে যায়। এখানে ফ্যাং জানতে পারে যে মুভির জন্য ও ডাইরেক্টর গুয়ানের সাথে দেখা করেছে, সেই মুভিতে জেই মেইন লিড হবে। আরও ছোটোখাটো এক রোল পেয়েছে। এতে ফ্যাং খুবই রেগে যায়। পরের সিনে জেই তিয়ানকে স্কেটিং করাতে নিয়ে যায়। দুজনই একসাথে খুবই খুশি ছিল। আসলে দুজনই দুজনকে ভালোবেসে ফেলেছে। পরদিন ও যখন অফিসে ছিল, এ সময় তেফান বেহুশ হয়ে যায়। জেই জলদি ওকে হাসপাতালে নিয়ে আসে। আসলে অনেক আগে থেকেই তেফানের অ্যাপেন্ডিক্সে সমস্যা ছিল, তবে ও কাউকেই কিচ্ছু বলেনি। জেই জানতে পারে তেফান ওই ডাইরেক্টরকে অনুরোধ করেই ওর জন্য মুভি নিয়েছে। আসলে তেফান জেইর সফলতার জন্য অনেক কিছু করেছে। জেই বাড়ি এসে তেফানের জন্য স্যুপ বানাচ্ছিল। তিয়ান যখন জানতে পারে তেফান অসুস্থ, এরপর ওরা দুজন একসাথে তেফানকে দেখতে যাচ্ছিল। তিয়ান জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কবে থেকে তেফানকে চেনো? জেই বলে, আমি যখন কলেজ ছেড়ে চলে এসেছিলাম, আমি কিছুই বুঝতাম না। তেফান আমার সাহায্য করেছিল। ওর জন্যই আমি এত দূর আসতে পেরেছি। হাসপাতালে এসে জেই তেফানের অনেক খেয়াল রাখছিল। এতে তিয়ান কিছুটা জেলাস হয়। এরপর তিয়ান ওকে বলে, তুমি কতটা কেয়ারিং, আগে তো জানতাম না। তোমরা দুজন অনেকটাই ক্লোজ। কেউ তোমাদের এভাবে দেখলে তারা মনে করবে তোমরা ডেট করছো। জেই বলে, তুমি কি জেলাস হচ্ছ? তিয়ান বলে, এমন কিছুই না। তেফানও বুঝতে পারে জেই তিয়ানকে ভালোবেসে ফেলেছে, তাইও জেইর থেকে মুভ অন করে ফেলে। একটু পর চুয়ান তেফানের সাথে দেখা করতে আসে। ওর জন্য একটি টয়ও এনেছে। তেফান এতে খুশি হয়।
ওদের দুজনের বিয়ের অলরেডি ৮ মাস হয়ে গেছে, যেটাতে জেইর মনটা খারাপ ছিল। ও বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, চলো এটা আরও লম্বা করে দেই। এর মানে এই না আমি তোমাকে ভালোবাসি। সবাই কি ভাববে, যে আমরা ১ বছরেই ডিভোর্স নিয়ে ফেললাম। আসলে ও তিয়ানকে ভালোবেসে ফেলেছে, তাই ওকে ছাড়তে চাচ্ছিল না। তিয়ান বলে, আমি তোমার পরিবারের সাথে বেশি সময় থাকলে পরে সবাইকে ছেড়ে যেতে আমার জন্য কঠিন হয়ে যাবে। জেই বলে, আমি ডিভোর্স চাই না। তিয়ান জিজ্ঞেস করে কেন? ও বলে, জানি না, তবে তুমি যদি আমাকে ডিভোর্স দাও আমি তোমার ঘর ফিরিয়ে দিব না। এসব বলে ও চলে যায়। ও একা একা ভাবতে থাকে, তিয়ান কি এখনও বুঝতে পারছে না আমি ওকে নিয়ে কেমন অনুভব করি। পরদিন থেকে ও তিয়ানকে ইগনোর করতে থাকে, এমনকি ওর বানানো খাবার না খেয়েই অফিসে চলে যায়। তিয়ান এরপর একটি সিডি আনতে ওই দোকানে যায়। শুয়ের সাথে ওর দেখা হয়ে যায়। ওদেরকে একসাথে যেই দেখতে পায় ওর মনটাই খারাপ হয়ে যায়। ও ভাবে তিয়ান হয়তো শুয়ের জন্যই ওকে ডিভোর্স দিতে চাচ্ছে। তাই ও বাড়ি এসে তিয়ানকে বলে, আমি ডিভোর্স চাই, তুমি সময় মতো তোমার ঘর পেয়ে যাবে। এটা শুনে তিয়ানের মনটা খারাপ হয়। জেইর মা ওদেরকে বাড়ি ডেকেছে। তিয়ান সবার জন্য কেক বানিয়ে এনেছে। সবাই ওর প্রশংসা করে। জেইর মা ওকে একটি ব্রেসলেট পরিয়ে দেয়, যেটা ওনার মা ওনাকে দিয়েছিল। উনি তিয়ানকে বলে, আমি চাই তুমি সব সময় আমাদের সাথে থাকো। এসব শুনে তিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। ও রুমে এসে অনেক কাঁদে। জেই বাহির থেকে এসব শুনছিল। রাতে ওদেরকে একসাথেই এখানে ঘুমাতে হয়। জেইর ইচ্ছে হচ্ছিল ওর সাথে কথা বলতে, তবে ও বলে না। সকালবেলা তিয়ান উঠে দেখে জেই ওর জন্য পরিজ বানিয়ে চলে গেছে। ও খুশি খুশি সেটা খায়। ওদিকে জেই অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। মাতাল হয়ে ও তিয়ানের ছবিতে কিস করে। একটু পর তিয়ান বাড়ি আসে। ও বলে, শুনো, তুমি যদি আমার সাথে ভালো মতো থাকো তাহলে আমি এক্ষুনি তোমাকে ডিভোর্স দিব না। জেই বলে, তুমি ওই শুয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে তাই না? ও বলে, এমন কিছুই না। জেই বলে, আমি তোমাকে জ্বালাই বলে তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছ? ঠিক আছে, আমি আর কখনো তোমাকে জ্বালাবো না। প্রতিদিন ঠিক সময় বাসায় আসব। এসব বলতে বলতে ও তিয়ানের হাতের উপরই ঘুমিয়ে পড়ে। পরদিন শু ওকে ডেকে একটি অ্যালবাম দেয়, যেন ওর গান লিখতে সাহায্য হয়। তখনই এক মেয়ে ওদের ছবি তুলে নেয়। জেই আজ খুবই খুশি ছিল। ও তো সবার সাথেই তিয়ানের অনেক প্রশংসা করে। পরের সিনে ওরা দেখতে পায় কেউ তিয়ান আর শুয়ের ছবি পোস্ট করে দিয়েছে। সবাই অনেক উল্টাপাল্টা বলছিল। তিয়ান জেইকে ধোঁকা দিয়ে এই ছেলেকে ডেট করছে। এসবে জেই খুবই কষ্ট পায়। ও বাড়ি এসে তিয়ানকে বলে, কালকেই তো তুমি বললে তুমি ডিভোর্স চাও না, আর এখন তুমি ওকে ডেট করছ। ও তিয়ানের কোনো কথাই শুনছিল না। তিয়ানও এতে রেগে যায়। আমি তো তোমার আসল ওয়াইফ না, আমি যাকে ইচ্ছে তাকে ডেট করি, এতে তোমার কি সমস্যা? জেই বলে, আমার সমস্যা আছে, কারণ আমি তোমার হাজব্যান্ড। এটা বলে ও তিয়ানকে জোর করে কিস করে। তিয়ান ওকে থাপ্পড় মেরে চলে যায়। ও বুঝতে পারে ও এটা ঠিক করেনি। তিয়ান বাসা ছেড়ে কোথায় যেন চলে গেছে। সবাই ওকে খুঁজতে থাকে। ওদিকে তিয়ান এক হোটেলে উঠেছে। জেই নিজের ভুলটা বুঝতে পারে। ও নিজের আইডিতে পোস্ট করে, আমার ভালোবাসা আর আমার ওয়াইফের উপর আমার পুরো বিশ্বাস আছে। এখানে মিডিয়ার লোকরা তেফানকে জেইর ব্যাপারে এই সেই প্রশ্ন করছিল। এ সময় চুয়ান এসে ওকে ভিড় থেকে নিয়ে যায়। তেফান বলে, তোমাকে কে অধিকার দিয়েছে সবার সামনে থেকে আমাকে এভাবে নিয়ে আসার? চুয়ান ওকে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি। ওর কথা শুনে তেফান অবাক হয়, আর কিছু না বলেই চলে যায়। জেই এখানে তিয়ানের খবর পেয়ে হোটেলে চলে আসে আর ওর কাছে মাফ চেয়ে বলে, দয়া করে বাড়ি ফিরে আসো। তিয়ান প্রথমে রাজি হয় না, তবে ওর কথা ভেবে বাড়ি ফিরে আসে। ও বলে, আমি চলে এসেছি, এর মানে এই না আমি তোমাকে মাফ করে দিয়েছি। ওর ফিরে আসাতেই জেই খুশি হয়ে যায়। ওদিকে অ্যাসিস্ট্যান্ট তাই দেখে ফেলে সাশা তিয়ান আর শুয়ের ছবি এডিট করে ভাইরাল করেছে।
এসব জানার পর জেই ওকে তিয়ানের কাছে মাফ চাইতে বলে। সাশাও নিজের ভুলটা বুঝতে পারে আর ওর কাছে মাফ চায়। এরপর ও নিজের আইডিতে পোস্ট করে ওই তিয়ানের ছবিটা এডিট করে ছেড়েছে। তিয়ান আসলে কিছুই করেনি, যার ফলে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। বাবা মা যখন জানতে পারে ওদের মাঝে সব ঠিক হয়ে গেছে, ওনারা খুশি হয়। বাবা বলে, তোমাদের ঝামেলার মাঝে শুকে কেন জড়িয়েছ? এটা শুনে জেই রেগে যায় আর বাবার সাথে ঝগড়া করে চলে যায়। তিয়ান আজ রাতে এখানেই থাকে। রাতের বেলা জেই ওকে কল করে বলে, বাড়ি আসো, আমি তোমায় মিস করছি। তিয়ান বলে, কি বললে? জেই বলে, কি বলেছি, আমার ক্ষুধা লাগছে, তাই কাল জলদি বাড়ি চলে আসবে। এটা বলে ও ফোনটা কেটে দেয়। ও ভাবে তিয়ান হয়তো এই কথাটা শুনেনি, আরও খুশি খুশি শুয়ে পড়ে। ওদিকে তিয়ান খুবই খুশি, জেই ওকে মিস করছে। এর মাঝে এখানে বাবা আসে আর ওকে জেইর ছোটবেলার ছবি দেখিয়ে জেইর ব্যাপারে গল্প করতে থাকে। আসলে উনিও জেইকে ভালোবাসে, তবে জেই ওনার কথা মতো ডাক্তার হয়নি, তাই উনি জেইর উপর রেগে আছে। তিয়ান ওনাকে বলে, জেইর রুমে এই টিকিটগুলো পেয়েছি, ও সব সময় আপনার জন্য ভিআইপি সিট খালি রাখে, তবে ওর মাঝে হয়তো সাহসী হয় না এগুলো আপনাকে দেয়ার। এসব শুনে বাবা ওকে ঘুমাতে বলে চলে যায়। পরদিন তিয়ান বাড়ি ফিরে আসে। কিছুদিন পরই জেইর কনসার্ট হতে চলেছে, তাইও তিয়ানকে টিকিট দিয়ে সেখানে আসতে বলে। চুয়ান তেফানের সাথে দেখা করতে আসে। ও বলে, আমার নতুন চাকরি হয়েছে তোমার অফিসের কাছেই। তেফান এতে খুশি হয় আর ওকে উইচ্যাটেও অ্যাড করে নেয়। তেফানও এখন ওকে পছন্দ করতে শুরু করেছে। ওদিকে ফ্যাং জেইকে নিয়ে খুবই জেলাস হচ্ছিল, কারণ ডাইরেক্টর জেইকেই বেশি গুরুত্ব দিচ্ছিল, তাই ও কোনোভাবে জেইর ইমেজ খারাপ করতে চাচ্ছিল। ও এক মেয়েকে তেফানের অফিসে পাঠায়। মেয়েটি এখানে তিয়ান আর জেইর বিয়ের কন্ট্রাক্ট পেপার পেয়ে যায় আর সেটার ছবি তুলে নেয়। তিয়ান জেইর কনসার্টের টিকিট নিয়ে ওনাদের দিয়ে কনসার্টে যেতে বলে। জেইর বাবা সোজা নিষেধ করে দেয়। দাদি কি করে, শরীর খারাপ হওয়ার নাটক করে, আমরা তো কেউ যেতে পারবো না, কেউ যদি জেইর কনসার্টে না যায় ওর তো মন খারাপ হবে। এসব কিছু জেইর বাবাও শুনতে পায়। তিয়ান জেইর কনসার্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এর মাঝে চুয়ান রেডিওতে গান ছাড়ে। এই গানগুলো শুনে তিয়ানের মনে পড়ে এই ক্যাসেটের গানগুলো ও কোথাও শুনেছে। ওর মনে পড়ে ও তো এই ক্যাসেটটা ওর ছোটবেলার বন্ধুকে দিয়েছিল, আর এখন এই ক্যাসেটটা ওকে শু দিয়েছে। এতে তিয়ান বুঝতে পারে শু ওর ছোটবেলার বন্ধু। এরপর ও হাসপাতালে গিয়ে শুয়ের কেবিনে এই ক্যাসেটটা রেখে আসে। শু যখন এটা দেখতে পায় ও বুঝতে পারে তিয়ানের মনে পড়ে গেছে ওরা ছোটবেলায় বন্ধু ছিল। রাতের বেলা জেইর কনসার্ট শুরু হয়ে যায়। জেই বলে, আমি আমার ফ্যান্স থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তবে এই ফিল্ডে আসার ফলে পরিবারের ভালোবাসাও হারিয়েছি, তাই আমি আমার পরিবারের উদ্দেশ্যে এই গানটা গাচ্ছি। আমরা দেখি ওর বাবা এখানে এসেছে, বাবা ওর গান শুনে অনেক খুশি হয়। এরপর জেই বলে, আমার জীবনে একজন মানুষের দেখা হয়েছে যে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে হচ্ছে আমার ওয়াইফ, আমি তাকে অনেক ভালোবাসি। এরপর ও ওই গানটা গায় যেটা তিয়ান ওর বাবার জন্য লিখেছিল। এখানের স্ক্রিনে তিয়ানের বাবার ছবি আর ভিডিও চলছিল। এসব দেখে তিয়ান অনেক খুশি হয়। আমরা জানতে পারি তিয়ানের বাবা আসলে ওকে রাস্তায় পেয়েছিল, তবে ওকে একদম নিজের বাচ্চার মতোই লালন পালন করেছে। এজন্যই তিয়ান ওর বাবাকে এতটা ভালোবাসে। জেইর কনসার্ট অনেক ভালো চলছিল, এতে তেফানও খুশি হয়। জেই এখানে ওর বাবাকে দেখে অনেক খুশি হয়। ফ্যান্সরাও এই গানটা খুবই পছন্দ করে। কনসার্ট শেষে তিয়ান ওকে জড়িয়ে ধন্যবাদ বলে। জেই বলে, তোমার যে রেকর্ডারটা আমি ভেঙে ফেলেছিলাম সেটার সকল ডাটা আমি এটাতে ট্রান্সফার করে দিয়েছি। এতে তিয়ান আরও খুশি হয়ে যায়। জেইর কনসার্ট অনেক ভালো হয়েছে, এটা দেখে ফ্যাং অনেক রেগে যায়।
ইদানিং ওদের দুজনের দিনগুলো খুবই সুন্দরভাবে কাটছিল। যেই ওকে ওর পছন্দের জায়গায় নিয়ে আসে। যেই বলে, আমি অনেক খুশি যে সৃষ্টিকর্তা তোমার সাথে আমার দেখা করিয়েছে। আমি সব সময় তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব শুনে তিয়ান চুপ হয়ে যায়। যেই বলে, তুমি তুমি আমায় ভালোবাসো না? তিয়ান কিছু বলে না, ওর কপালে একটা কিস করে। এতে যেই অনেক খুশি হয়ে যায়। তবে ওদের খুশিটা বেশিক্ষণ টিকে না। একটু পরই সোশ্যাল মিডিয়ায় ওদের নিয়ে তোলপাড় শুরু হয়। সবাই জেনে গেছে তিয়ান আর যেই চুক্তিতে বিয়ে করেছে। আসলে ফ্যাংই ওদের বিয়ের কন্ট্রাক্ট পেপারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছে। এর ফলে ওদের কোম্পানিতে অনেক সমস্যা হচ্ছিল। অন্যান্য কোম্পানি ওদের সাথে ডিল ক্যান্সেল করে দিচ্ছিল। যেইর বাবা মা ওদেরকে ডেকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। ওরাও শুরু থেকে সব ওনাদের বলে দেয়। শুরুতে আমাদের চুক্তিতেই বিয়ে হয়েছে, তবে এখন আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরদিন তেফান তিয়ানকে ডেকে বলে, যেইর ইমেজ ভালো করার জন্য তুমি সবাইকে বলো তুমি যেইকে জোর করে বিয়ে করেছ। এতে করে যেইর ক্যারিয়ার বেঁচে যাবে, কিন্তু এর ফলে তুমি অনেক সমস্যায় পড়বে। তুমি যেখানেই যাবে লোকজন তোমাকে কথা শোনাবে। তিয়ান বলে, আমার কোনো সমস্যা নেই। এরপর তিয়ান মিডিয়ার সামনে বলে দেয়, আমি যেইকে জোর করে বিয়ে করেছি। যেই আমাকে ভালোবাসত, তাই আমার কথায় রাজি হয়েছে। এসবের ফলে মেয়েরা তিয়ানকে নিয়ে বাজে বাজে বকছিল। জিন রেগে ওদেরকে মারতে যায়। তিয়ান এসে ওকে থামায়। আজকের দিনটা ও যেইর সাথে খুব সুন্দর করে কাটায়। পরদিন যেই তেফানকে কনফারেন্স অ্যারেঞ্জ করতে বলে। ও সবাইকে বলে, আমি তিয়ানকে বলেছিলাম আমাকে বিয়ে করতে, তবে এখন আমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছি। আমি চাই আপনারা সবাই আমার ওয়াইফকে সম্মান করবেন, কারণ ওর কোনো দোষ নেই। আপনাদের সবার কাছ থেকে এটা লুকানোর জন্য আমি দুঃখিত। তাই এবার এই ইন্ডাস্ট্রি থেকে আমি অবসর নিচ্ছি। যেটা শুনে সবাই অবাক হয়। ফ্যাং এসব দেখে খুবই লজ্জিত হয়। ও বুঝতে পারে ওর এই কাজ করা ঠিক হয়নি। যেই তিয়ানকে অনেক খুঁজে, তবে পায় না। ও টেবিলে তিয়ানের চিঠি দেখতে পায়, যেখানে তিয়ান লিখেছে, যেই তুমি অনেক ট্যালেন্টেড। তুমি আমার জন্য এসব ছেড়ে দিলে আমি অনেক কষ্ট পাব। আমি যেখানেই থাকি আমি সব সময় তোমার পাশে আছি, আর তোমার জন্য আমি অপেক্ষা করব। আমি তোমায় অনেক ভালোবাসি। এসব দেখে যেইর মনটা খারাপ হয়ে যায়। ও প্রতিটা মুহূর্ত তিয়ানকে অনেক মিস করছিল। এভাবেই 1 বছর পার হয়ে যায়। তেফান আর চুয়ান এখন ডেট করতে শুরু করেছে। ওরা একসাথে খুবই খুশি ছিল। সু একটি এতিমখানা চালাচ্ছিল, আর ওই রেকর্ডার শপের যে মেয়েটা ছিল, সু এখন ওকে ডেট করছিল। ও ওর গার্লফ্রেন্ডের জন্য একটি দোকানে ফুল আনতে যায়, যেটা আসলে তিয়ানের দোকান ছিল। ওরা একজন আরেকজনকে দেখে খুশি হয়। সু জিজ্ঞেস করে, তুমি এখনও গান লিখো? তিয়ান বলে, হ্যাঁ, তবে আমি আমার গান শুধু যেইর কণ্ঠেই শুনতে চাই। ও বলে, যেই তোমাকে অনেক ভালোবাসে। এখন তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তাই তোমার উচিত ওর কাছে ফিরে যাওয়া। এর মাঝে এখানে সুয়ের গার্লফ্রেন্ড আসে, আর ওরা খুশি খুশি চলে যায়। পরের সিনে সু যেইর সাথে দেখা করতে যায়। ও বলে, তিয়ান গান লিখেছে, ও চায় তুমি শুধু সেই গানটা গাও। এসব বলে ও তিয়ানের দোকানের ঠিকানা ওকে দেয়। যেই অনেক খুশি হয়ে ওকে ধন্যবাদ বলে, আর জলদি তিয়ানের সাথে দেখা করতে যায়। তিয়ান ওকে দেখে জড়িয়ে ধরে। যেই এবার হাঁটু গেড়ে খুবই সুন্দর করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। তিয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে দেয়। এবার ওরা দুজন সত্যি সত্যি বিয়ে করে ফেলে। পরের সিনে ওদের বিয়ের ফটোশ্যুট ছিল। ওদেরকে খুবই সুন্দর লাগছিল। বাবা মা দাদি সবাই ওদের জন্য খুশি হয়। বাকি কাপলরাও একসাথে অনেক খুশি ছিল। শেষে দেখানো হয় যেই আবারও মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছে। তিয়ানের লেখা গান মিড সামার ইজ ফুল অফ লাভ, এই গানটা নিয়ে। তিয়ানও এখন প্রফেশনাল সং রাইটার হয়ে গেছে। ওরা একসাথে খুবই খুশি ছিল।
আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।